এবার আমরা দ্বিতীয় পর্বের আলোচনা করব। সেটি হচ্ছে যে এই কর্মসংস্থান পরিস্থিতির সঙ্গে আমাদের দক্ষতার কি সম্পর্ক, সেটি যদি আমরা একটু দেখার চেষ্টা করি আহ, তাহলে আমরা দেখব এখানে দুইটি দিক নিয়ে কথা বলা দরকার। যদিও সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই, কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা এবং গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুসারে আমরা বলতে পারি যে কর্মসংস্থানের যে সুযোগ বর্তমানে আমাদের দেশে রয়েছে, সেই কর্মসংস্থানের মধ্যেও একটা বড় অংশ আমাদেরকে আমাদের পার্শ্ববর্তী দেশ বা দেশের বাইরে থেকে মানুষ এনে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হচ্ছে। এখন দেশের বাইরে থেকে মানুষ এনে কর্মসংস্থান করতে হচ্ছে কেন? নিশ্চয়ই সেটির প্রয়োজন রয়েছে, কারণ সমস্ত কাজে আমাদের দেশের যে আহ, মানুষের দক্ষতা অভিজ্ঞতা, সেটার যেমন একটা ঘাটতি রয়েছে, আবার আমাদের দক্ষতা উন্নয়নের জন্যও কখনো কখনো আমাদের বিদেশিদের বা অন্যান্য দেশের মানুষের কাছে শেখার প্রয়োজন রয়েছে। সেই কারণে অন্যান্য দেশের মানুষ এসে আমাদের দেশে কাজ করবে, এটি খুব অস্বাভাবিক কিছু না। কিন্তু তথ্য বলছে যে এমন কিছু জায়গা যেখানে আহ, মানুষ এসে কাজ করছে, আমাদের দেশে এসে কাজ করছে, বিশেষ করে চায়না এবং ইন্ডিয়া থেকে প্রচুর আহ, জনবল, লোকবল এসে আমাদের দেশে কাজ করে, বৈধ বা অবৈধভাবে। সেক্ষেত্রে টিআইবি এবং আম, প্রথম আলো এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই বাংলাদেশে কর্মরত বিদেশি কর্মীর সংখ্যা ক্রমাগত হারে বাড়ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি সংক্ষেপে, তারা 2018 সালে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এবং সেখানে তারা উল্লেখ করছেন যে বাংলাদেশে প্রায় 2.5 লাখ বিদেশি কর্মী কর্মরত রয়েছেন এবং যারা বছরে 38,271 টাকা আয় করে তাদের দেশে নিয়ে যাচ্ছেন এবং বৈধ অবৈধভাবে দুইভাবেই নিয়ে যাচ্ছেন। তাহলে এটি একটি চিত্র যে আমাদের দেশে, এবং এই যে জনসংখ্যা যারা আসছে এবং তারা উল্লেখ করছেন যেটা চীন, ইন্ডিয়া থেকে মূলত এরা এসে কাজ করছেন। তো এখানে একটি জিনিস বিবেচনা করা দরকার যে আহ, যেটা আমি আমার আগের আলোচনায় বলছিলাম যে দুইটা কারণ। একটা হচ্ছে যে আমাদের বিদেশিদের কাছ থেকে দক্ষ, তারা অভিজ্ঞ, তাদের কাছ থেকে শেখার জন্য, তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের কাছ থেকে শেখার জন্য আমাদেরকে বিদেশিদেরকে কর্মসংস্থান করতে হবে, আমাদের দেশে কর্মসংস্থান বিদেশিদেরকে আনতে হবে আমাদের দেশে। তাহলে একটি তথ্য হচ্ছে যে আমাদের দেশে মানুষের দক্ষতা জ্ঞান বৃদ্ধির জন্য বিদেশি কর্মী আমাদের প্রয়োজন, অর্থাৎ তাদের কাছ থেকে আমরা আরো উন্নত জ্ঞান অভিজ্ঞতা অর্জন করব এবং আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের সহযোগিতা গ্রহণ করব। আরেকটি হচ্ছে যে আমাদের দেশের মানুষ যারা কর্মবাজারে প্রবেশ করছেন, তাদের সেই দক্ষতা জ্ঞান নাই, ফলে খুব সাধারণ জায়গাতেও হয়তো আমাদেরকে বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে হচ্ছে, যেটি হয়তো আমরা যদি দক্ষ হতাম তাহলে আমাদের বিদেশ থেকে এই পরিমাণ কর্মী আনতে হতো না। তো আমাদের তথ্য বলছে যে যে পরিমাণ এই যে যে পরিমাণ বিদেশি কর্মী বর্তমানে আমাদের দেশে কাজ করছেন, তাদের একটা বড় অংশ আইটি সেক্টর এবং গার্মেন্টস সেক্টরে তারা কাজ করেন মূলত। আরো বিদেশি দাতা সংস্থায়ও কাজ করেন, কিন্তু যে জায়গাগুলোতে আইটি সেক্টর এবং গার্মেন্টস সেক্টরের কথা বলছি আমরা এই কারণে যে এই দুটি সেক্টরে যেখানে আমাদের দেশের মানুষকে আহ, যদি দক্ষ এবং অভিজ্ঞ করে তৈরি করতে পারতাম, তাহলে এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারতাম। এই পর্বে আমরা যদি একটু আহ, আলোচনাটিকে এভাবে করি
যে আমাদের দেশে যে কর্মসংস্থানের যে সুযোগ রয়েছে সেখানে আমাদের দেশের লোকজনকে কেন নেওয়া যাচ্ছে না? যেখানে আমাদের দেশের মানুষজনকে সহজে নেওয়া যেত বিশেষ কোনো পজিশন ছাড়া, যেখানে হয়তো আমাদের শেখার ঘাটতি রয়েছে বা যেখানে হয়তো আমরা পারি না, আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে শিখতে হবে, তার জন্য অবশ্যই আমরা বিদেশি মানুষকে আমাদের দেশের কর্মসংস্থান করব। তাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের কাছ থেকে আমরা শিখব। কিন্তু এমন কিছু কিছু খাত রয়েছে যেখানে আসলে আমাদের দেশের মানুষ খুব সহজেই সেখানে যাবার কথা ছিল, সেখানে যাওয়া যাচ্ছে না মূলত দুইটি কারণে। প্রথম কারণ হচ্ছে যে আমাদের দেশের মানুষ যথাযথভাবে যোগ্য হয়ে উঠতে পারছে না, যেখানে ওই পজিশনে তারা ভূমিকা রাখতে পারবে। এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমাদের এখানকার যারা উদ্যোক্তা, যেই খাতগুলোতে আসলে বিদেশি মানুষ এসে কাজ করছেন, সরকারি বা বেসরকারি, মূলত বেসরকারি খাতে, এবং সেখানে একটা সুশাসন বা সেখানের একটা কৌশলগত পরিকল্পনার ঘাটতি আছে। এখানে এই উদ্যোক্তারা রিস্ক নিতে চান না, আমাদের দেশের মানুষকে দিয়ে কাজ করাতে চান না, বা কোনো বিদেশি বা কোনো অন্য কোনো রাষ্ট্রকে একটা কোনো সুবিধা দিতে চান, ইত্যাদি ইত্যাদি। সো এখানে একটা গভর্নেন্সের বা সুশাসনের একটি ঘাটতি রয়েছে। তো আমরা যদি দ্বিতীয় কারণটার দিকে একটু না তাকাই, এখন আমরা যদি প্রথম কারণটার দিকে একটু তাকাই, যে আমাদের দেশের বেসরকারি খাতের যারা উদ্যোক্তা, যারা কর্মসংস্থান সৃষ্টি করেন এবং সেখানে আমাদের দেশি মানুষ খুব সহজেই যুক্ত হতে পারেন, তারা বাংলাদেশি মানুষকে, আমাদের দেশের মানুষকে সুযোগ দিচ্ছেন না কেন? এবং গবেষণা করে দেখা গেছে, বা এই আমরা যদি তাদের তথ্যগুলো একটু বিশ্লেষণ করি, তারা যেটি বলছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এবং সেই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের দক্ষ জনগোষ্ঠী গড়ে উঠছে না। অর্থাৎ আমরা প্রতি বছর আমরা বিশ্ববিদ্যালয় বেড়েছে আমাদের, আমাদের প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে উচ্চশিক্ষা নিয়ে বের হচ্ছেন। আমাদের প্রতি বছর আমাদের দেশ থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি নিয়ে বের হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী, কিন্তু কর্মবাজারের জন্য যে ধরনের দক্ষতা এবং অভিজ্ঞতা দরকার, সেই ধরনের দক্ষতা অভিজ্ঞতা তারা ওখান থেকে অর্জন করতে পারছেন না। তাহলে আমাদের কারিকুলামের সমস্যা, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সমস্যা, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদান পদ্ধতিতে একটা বড় গলদ রয়ে গেছে, যেখানে আমরা কর্মমুখী শিক্ষা, অর্থাৎ কাজের জন্য উপযুক্ত হয়ে তৈরি হওয়ার যে শিক্ষা, সেই শিক্ষা আমরা গ্রহণ করতে পারছি না। আরেকটি দিক হচ্ছে এই প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ আমাদের প্রাতিষ্ঠানিক যে শিক্ষা কাঠামো আছে, সেই কাঠামোর মধ্য দিয়ে যে সংকট থেকে যাচ্ছে, এই সংকটের বাইরে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে যে আমাদের তৈরি হওয়া বা প্রস্তুত হওয়ার জন্য যে যে ধরনের তাগিদ, যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, সেই জায়গাটাও আমরা গ্রহণ করতে পারছি না। আমাদের ভাষাগত দক্ষতার অভাব, আমাদের যোগাযোগ দক্ষতার অভাব, আমাদের প্রযুক্তি, তথ্য প্রযুক্তিগত যে দক্ষতা, সেটার অভাব। অর্থাৎ কর্মসংস্থানের জন্য সরকারি বা বেসরকারি খাতে যেখানেই আপনি কাজ করবেন, সেখানে আপনাকে তো কাজ করতে হবে, এবং সেই কাজ তো আপনাকে জানতে হবে, আপনাকে শিখতে হবে, আপনাকে পারতে হবে। সেই জায়গাটাই কিন্তু একটা বড় ঘাটতি আমাদের রয়ে গেছে। আমাদের জানা বোঝায়ও ঘাটতি রয়ে গেছে, আমাদের দক্ষতারও ঘাটতি রয়েছে। আমরা জানি কম, এবং জানি না বলেই আমরা চর্চা করতে পারি না, সেই কারণে আমরা দক্ষ হয়ে উঠতে পারি না। তাহলে এই সামগ্রিক আলোচনায় আমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছি যে বর্তমানে বাংলাদেশের যে কর্মসংস্থান পরিস্থিতি, সেটির সাথে সক্ষমতা এবং সক্ষমতা উন্নয়নের যে আলোচনা, সেটা কিভাবে প্রাসঙ্গিক। নিশ্চয়ই আপনাদের পরামর্শ এবং আপনাদের চাহিদার ভিত্তিতে আমরা এ বিষয় নিয়ে আরো বিস্তারিত ভিডিও করতে পারি, আমরা আলোচনা করতে পারি। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। সবার জন্য শুভকামনা।